একটি অভিশপ্ত গ্রাম। সেই গ্রামে একের পর এক বাচ্চা মেয়েদের ডেড বডি পাওয়া যায়। ইনভেস্টিগেশনে বের হয়ে আসে এক রহস্যজনক ঘটনা। তাদেরকে খুন করার পূর্বে সবাইকে দর্শন করা হয়। কে কারা কিভাবে খুনগুলো করতেছে আর পুলিশ কি পারবে এই রহস্যজনক কেসটির সমাধান করতে, তা জানতে হলে আপনাদেরকে সাথে থাকতে হবে ভিডিও শেষ অবধি পর্যন্ত। তো এই ওয়েব সিরিজের হলো 6টি এপিসোড। আজকে আমি প্রথম 3টি এপিসোডের এক্সপ্লেন করব। তো চলুন বন্ধুরা, বেশি আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। কাহিনী শুরু হয় 1997 সালে, আর পুরো ওয়েব সিরিজটা এই টাইমটার মধ্যেই চলবে। দেখা যায় একটি মেয়ে ঝুমঝুম শব্দে নূপুর পায়ে জঙ্গলের মাঝ রাস্তা দিয়ে ভয়ে ভয়ে কোথায় যেন যাচ্ছিল। মেয়েটি হাঁটতে হাঁটতে একটি পুকুরের কাছে চলে আসে এবং সে পুকুরে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে। এরপরে সিন কাট হয় আর আমরা একটি কিউট পরিবারকে দেখতে পাই। এর লোকটির নাম হলো দার্শী, আর মেয়েটির নাম হলো সিরি, আর তার ওয়াইফের নাম হলো লক্ষ্মী। আসলে আজকে সিরির জন্মদিন, তাই দার্শী তার মেয়ে সিরিকে বলে, আজকে আমি শহরে গিয়ে তোমার জন্য নতুন নতুন জামা কাপড় কিনে আনবো, এই বছরের জন্মদিনটা তোমার খুব সুন্দর কাটবে। এটা শুনে মেয়ে খুব খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। এরপরে সে ঘরে এসে লক্ষ্মীর দিকে তাকিয়ে থাকে। লক্ষ্মী বলে, এমন করে তাকিয়ে আসো কেন? দার্শী বলে, সিরির জন্মদিন আসতেছে, তাই আমি শহরে যাব তার জন্য নতুন জামা কাপড় কিনে আনতে। তোমার কি কিছু লাগবে? লক্ষ্মী বলে, আমার কিছুই লাগবে না, আমি আপনার সাথে যেতে চাই, ওই শহরটা ঘুরে দেখতে চাই, একসাথে মুভি দেখতে চাই, বড় রেস্টুরেন্টে খেতে চাই, আবার সন্ধ্যা হওয়ার আগে বাসে ফিরে আসবো। আপনি কি আমাকে নিয়ে যাবেন? কিন্তু দার্শী বলে, আজকে আমি একাই যাব। এরপরে সে লক্ষ্মী আর সিরিকে ঘরের ভিতরে পাঠিয়ে দিয়ে একটি ছুরি নিয়ে রাগান্বিত হয়ে কোথায় যেন যাচ্ছিল। সিন শিফট হয়ে দেখা যায় সে একটি বাড়ির সামনে এসে বসে রয়েছে। সিন ভিতরে আসতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম হলো পুষ্পা। পুষ্পা একজন প্রস্টিটিউট। আমরা তার ঘরে এই গ্রামের প্রেসিডেন্ট শিবায়াকে দেখতে পাই। আসলে শিবায়া পুষ্পাকে তার রাখেল বানিয়ে রেখেছে। এরপরে শিবায়া ঘর থেকে বের হতে গিয়ে তার জুতাটি ছিঁড়ে যায়। তখন দার্শী দ্রুত তার জুতাটি ঠিক করে দেয়। এরপরে শিবায়া দার্শীকে নিয়ে গ্রামের আঁকাবাঁকা পথ হেঁটে গ্রামের বাজারের দিকে যেতে থাকে। আর তখন আমাদেরকে গ্রামের অসাধারণ কিছু দৃশ্য দেখানো হয়। হাঁটতে হাঁটতে তারা একটা সময় গ্রামের বাজারে চলে আসে। এখানে শিবায়া সবার সাথে রাজনৈতিক ব্যাপারে কথা বলতে থাকে, কারণ কয়েকদিন পরে ইলেকশন। সে ভেবেছিল এবার সে এমএলএর টিকিটটা পেয়ে যাবে। ঠিক তখনই পিছন থেকে দার্শী এসে একটি গাছের ডাল দিয়ে শিবায়ার গলা চেপে ধরে এবং তাকে গাছের ডালের সাথে ঝুলিয়ে সেখানে মেরে ফেলে। কথা বলতে বলতে জানা যায় এই সব কিছু দার্শীর কল্পনা ছিল। সে মনে মনে এই বিষয়টা ভাবতেছিল। এখান থেকে আমরা বুঝতে পারি দার্শীর মনে শিবায়ের জন্য অনেক রাগ, আর সুযোগ পেলে যেন সে তাকে মেরে ফেলবে। আর এর পিছনের রহস্যটা আমরা ওয়েব সিরিজের শেষে গিয়ে জানতে পারবো। যাই হোক, এরপরে শিবায়া বাসায় ফিরে আসে, আর এখানে আমরা বুড়ো করে একটি লোককে দেখতে পাই। এর লোকটির নাম হলো রাঙ্গা। রাঙ্গা সবসময় শিবায়ের সব কিছুর খেয়াল রাখে, খাওয়া দাওয়া, গোসল ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ পরে দাসী তার সকল কাজ শেষ করে শিবায়ের কাছে এসে বলে, স্যার, কালকে আমার মেয়ের জন্মদিন, তাই আমি শহরে গিয়ে তার জন্য নতুন নতুন জামা কাপড় কিনে আনতে চাই। শিবাইয়া যাওয়ার জন্য তাকে পারমিশন দিয়ে দেয়। তখন দার্শী বলে, স্যার, আমার মেয়ের না গোলাপ খুব পছন্দ, আমি কি এখান থেকে একটি গোলাপ নিয়ে যেতে পারি? আসলে সেখানে অনেকগুলো গোলাপ গাছ ছিল, আর এই গোলাপ গাছের পিছনে অনেক বড় একটি টুইস্ট রয়েছে, তা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। শিবাইয়া হাসতে হাসতে বলে, আরে নিয়ে যাও নিয়ে যাও। তখন দার্শী সেখান থেকে চলে যেতে নিলে শিবায়া তাকে ডাক দিয়ে কিছু টাকা দিয়ে বলে, যাওয়ার সময় এই টাকাগুলো পুষ্পাকে দিয়ে যেও। দার্শী যাওয়ার সময় পুষ্পার বাড়িতে গিয়ে সে টাকাগুলো তার মুখে ছুঁড়ে মেরে বলে, টাকা কামানোর জন্য কি তোমার এই রাস্তা মিশে নিতে হলো? আর কোনো রাস্তা খুঁজে পেলে না? এই কথা বলে দার্শী চলে যেতে থাকে, কিন্তু পুষ্পা ইচ্ছে করে তার পা কেটে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে দার্শী দৌড়ে এসে তার গামছা ছিঁড়ে তার পাটা বেঁধে দেয়। এরপরে পুষ্পা তাকে ঘরের ভিতরে নিয়ে আসে এবং ধীরে ধীরে দার্শীর কাছে এসে বলে, আমি এখানে শুধু টাকার জন্য আসিনি। এগুলো বলতে বলতে তারা দুজনে খুব কাছাকাছি চলে আসে, আর কাছাকাছি আসা মানেই তো ছাটাছাটি শুরু। দুজনে খুব রোমান্টিক হয়ে কিস করতে থাকে। উত্তেজনা সহ্য করতে না পেরে দুজনেই ফিজিক্যাল হয়। খেলাধুলা শেষ। পুষ্পা বলে, 7 বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আর এই 7 বছর ধরে আমি তোমার মেয়ে সিঁড়িকে দেখে শুনে রেখেছিলাম। আজকে তো তার জন্মদিন, তো এটা আমার পক্ষ থেকে তার জন্য জন্মদিনের উপহার। তখন দার্শী পুষ্পাকে বলে, তুমি ঠিক এই ফুলের মতো ছিলে। পুষ্পা বলে, প্রত্যেকটি নারী এই ফুলের মতো, যদি তার একটি ভালো পরিবার থাকে তাহলে সে মন্দিরের ফুলের মতো পূজনীয়, কিন্তু আমার জন্য নয়, আমি তো মাটিতে শুয়ে থাকা ফুলের মতো। তখন দার্শী পুষ্পাকে বলে, তুমি গ্রাম ছেড়ে চলে যাও, আর যদি তুমি টাকা কামাতে চাও তাহলে অন্য কোনো রাস্তা বেছে নাও। এটা বলতে পুষ্পা রেগে গিয়ে বলে, তুমি কি সত্যি ভেবেছ আমি শুধু টাকার জন্য এখানে এসেছি? সিন কাট হয়ে দেখা যায় সিঁড়ি আর লক্ষ্মী মাছ ধরতেছিল।
কারণ দার্শির মাছের তরকারি খুব পছন্দ। অন্যদিকে দেখা যায় কিছু লোকজন মিলে দার্শিকে অনেক মারধর করতেছিল। দার্শিকে আর অন্য কারো লোকজন মারতেছিল না, বরং শিবায়ার লোকজন মারধর করতেছিল। এদিকে লাক্ষ্মী সিঁড়ি অনেকক্ষণ ট্রাই করার পরে একটি মাছ পায়। সিঁড়ি সেই মাছটিকে নিয়ে পানিতে রাখে, আর এদিকে শিবায়ার লোকজন দার্শিকে পানিতে চেপে ধরে। মানে লাক্ষ্মীরা মাছটিকে নিয়ে যা যা করতেছিল, আর এদিকে শিবায়ার লোকজন দার্শির সাথে তা করতে থাকে। শিবায়ার লোকজন দার্শিকে মেরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। সিঁড়ির দরজায় বসে তার বাবার জন্য অপেক্ষা করতেছিল, কারণ সে শহরে গিয়েছে জন্মদিনে তার জন্য নতুন নতুন জামা কাপড় নিয়ে আসবে। একটু পরে গাড়ির সাউন্ড শুনতে পেয়ে সিঁড়ি বাবা এসেছে বলে দৌড় দিয়ে যায়, কিন্তু সে এসে দেখতে পায় তার বাবা নয়, এসেছে গ্রাম প্রধান মানে শিবায়া। শিবায়া লাক্ষ্মীকে জিজ্ঞাসা করে দার্শি কি ঘরে আছে। লাক্ষ্মী বলে না স্যার, সে তো শহরে গিয়েছে, এখনও ফিরে আসেনি। তখন শিবায়া সিঁড়িকে জিজ্ঞাসা করে তোমার জন্মদিন কবে। সিঁড়ি বলে পরশুদিন। তখন শিবায়া লাক্ষ্মীকে কিছু টাকা দিয়ে বলে তাকে কিছু কিনে দিও। এরপরে সে চলে যেতে গিয়ে বলে এখানে খুব ভালো মাছের তরকারি গ্রাম পাওয়া যাচ্ছে, তুমি মনে হয় মাছ রান্না করেছ। লাক্ষ্মী বলে হ্যাঁ স্যার, কাদা মাছ। শিবায়া বলে তোমার হাতে রান্না, তাহলে তো খেয়ে যেতে হয়। শিবায়া যখন ঘরের ভিতরে এসে মাছ ভাত খেতেছিল, ঠিক ওই সময় শিবার লোকজন দার্শিকে তার ঘরের পিছনে গর্ত করে সেখানে পুঁতে ফেলে, আর তার উপরে একটি গোলাপ গাছ লাগিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ শিবায়া যখন বের হয়ে আসে, তখন সিঁড়ি গোলাপ গাছটি থেকে খুব খুশি হয়ে যায়। তখন শিবায়া চালাকি করে বলে দার্শি বলেছিল সিঁড়ির গোলাপ খুব পছন্দ, তাই আমি ওর জন্য এই গোলাপ গাছটি এখানে লাগিয়ে দিলাম। এরপরে শিবায়া পুষ্পার কাছে গিয়ে ইনডাইরেক্টলি বলে ফেলে সে দার্শিকে মেরে ফেলেছে। এটা জানতে পেরে পুষ্পার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তারপরে শিবায়া জোর জবরদস্তি করে পুষ্পার সাথে ফিজিক্যাল হয়। এদিকে দেখা যায় লাক্ষ্মী আর সিঁড়ি সে গোলাপ গাছের দিকে তাকিয়ে দার্শির অপেক্ষায় বসে রয়েছে। সিঁড়ি ভেবেছিল তার বাবা শহর থেকে না জানি তার জন্য কত কিছু নিয়ে আসে, কিন্তু বাচ্চা মেয়েটি তো আর জানতো না তার বাবা ওই গোলাপ গাছের নিচেই শুয়ে রয়েছে। এরপরে সিন চলে যায় 7 বছর আগের ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা দার্শির বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই, যার নাম চিট্টি। একদিন রাতে তারা দুই বন্ধু ফাঁকা একটি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সেখানে একটি মাস্কওয়ালা লোক একটি মেয়েকে জোর জবরদস্তি করে রেপ করার চেষ্টা করতেছিল। দার্শিদের সাউন্ড শুনতে পেয়ে সে লোকটি মেয়েটির মুখ চেপে ধরে, যার কারণে তারা মেয়েটির কোনো সাউন্ড শুনতে পায় না। মেয়েটি অনেক চেষ্টা করে দার্শি আর চিট্টিকে ডাকার জন্য, কিন্তু মুখ চেপে ধরে রাখার কারণে মেয়েটি কোনোভাবেই সাউন্ড করতে পারে না। সিন কাট হয়ে দেখা যায় চিট্টি আর বুড়ো একজন লোক বসে বসে টাচ খেলতেছিল। তখনই সেখানে একটি বাস আসে, আর বাস থেকে আমরা পুষ্পাকে নামতে দেখি। পুষ্পাকে দেখে বুড়ো এই লোকটি এমন হাঁ করে তাকিয়ে থাকে, যেন মনে হয় প্রথমবারের মতো সে কোনো একটি পরী দেখেছে। তখন চিট্টি এসে বলে তোমাকে তো দেখে মনে হয় না তুমি আমাদের গ্রামে, তো তোমার কি কোনো সাহায্য লাগবে। পুষ্পা বলে হ্যাঁ, আমি গ্রামের না, আমি গ্রামে এসেছি ব্যবসা করতে, আপনি কি আমাকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যেতে পারবেন। চিট্টি বলে কেন না, অবশ্যই। এই কথা বলে সে তার লাকেজ ব্যাগ নিয়ে প্রেসিডেন্টের কাছে নিয়ে আসতে থাকে। কিছু দূর আসতেই সে একটি গাছের কাছে এসে ভাই ভাই বলে ডাকতে থাকে। তখন পুষ্পা বলে আরে গাছ কি কথা বলতে পারে। এটা শুনে চিট্টি এমন করে একটি চিৎকার দেয়। সে চিৎকারে দার্শি উঠে বলে কিরে তোর পাশেরটাকে। চিট্টি বলে তিনি আমাদের প্রেসিডেন্টের সাথে দেখা করতে এসেছে। দার্শি বলে তো আমার সাথে দেখা করতে নিয়ে আসলি কেন, তুমি কি তাকে বলেছ আমি প্রেসিডেন্ট। চিট্টি বলে না, তোমাকেও আমাদের সাথে যেতে হবে। এরপরে তারা দুজন পুষ্পাকে প্রেসিডেন্টের কাছে নিয়ে আসে। প্রেসিডেন্ট তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি কাজ করতে এসেছ। পুষ্পা সরাসরি তাকে বলে দেয় আমি এখানে প্রস্টিটিউটের কাজ করতে এসেছি, যদি আপনি আমাকে পারমিশন আর থাকার জন্য কিছু জায়গা দেন তাহলে খুব ভালো হতো। শিবায়া তো পুষ্পার বডি ফিটনেস দেখেই পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। শিবায়া বলে তুমি এখানে কাজ করবে, তোমাকে থাকার জন্য জায়গাও দেওয়া হবে, কিন্তু তুমি অন্য কারোর জন্য না, শুধু আমার হয়ে কাজ করতে হবে। তোমার সব কিছুর দায়িত্ব আমি নিব, এখন থেকে তুমি শুধু আমার। এরপরে শিবায়া তাকে গ্রামের বাইরে একটি ঘর দেয় আর সেখানে থাকার অনুমতি দিয়ে দেয়। দার্শি আর চিট্টি পুষ্পাকে গ্রামের বাইরে সে ঘরটিতে নিয়ে আসে এবং পুষ্পা এখন থেকে এখানে থাকতে শুরু করে। রাত পের হয়ে সূর্যমামা উঠতেই দার্শি আর চিট্টি পুষ্পাকে নিয়ে শহরের দিকে যেতে থাকে। তখন পুষ্পার পাশে সুরি নামের একটি লোক এসে বসে আর বলে গ্রামের সবাই রাষ্ট্রপতির কথা মানে আর রাষ্ট্রপতি আমার কথা শুনে। এটা শুনে পুষ্পা বলে ওই তো সামনে দেখা যাচ্ছে প্রেসিডেন্টকে, আমি কি তাকে জিজ্ঞাসা করব। এটা শুনে ভয় পেয়ে সুরি সেখান থেকে উঠে চলে যায়। এরপরে দার্শি আর চিট্টি পুষ্পাকে নিয়ে শহরের একটি হসপিটালে চলে আসে। পুষ্পা তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা আমাকে এখানে নিয়ে এসেছো কেন। তখন দার্শি বলে প্রেসিডেন্ট বলেছিল তোমার SIBS টেস্ট করানোর জন্য। এটা শুনে পুষ্পার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে টেস্টটা করতে হয়। এদিকে শিবায়া আর রাঙ্গাকে বলতে শোনা যায় একজন নিউজ রিপোর্টার শিবায়ার বিরুদ্ধে অনেক প্রমাণ জোগাড় করে ফেলেছে, তো শিবায়া এই নিউজ রিপোর্টারের হাত পা বেঁধে তার কুয়াতে ফেলে সেখানে মেরে ফেলে এবং তার বিরুদ্ধে সকল প্রমাণ আগুনে পুড়িয়ে দেয়। ঠিক তখনই সেখানে দার্শি আর চিট্টি রিপোর্টটি নিয়ে আসে
আর রিপোর্ট থেকে জানা যায় পুষ্পার টেস্ট নেগেটিভ ছিল। তখন আমাদের ভাই সাহেব বুড়ো বয়সে নায়ক সেজে চলে যায় পুষ্পার কাছে। এদিকে পুষ্পাও সেজেগুজে তার জন্য বসে রয়েছে। তারা দুইজনে খুব ভালো একটি সময় কাটায় আর শিবায়া প্রথমবারের মতো পুষ্পার সাথে ফিজিক্যাল হয়। এর পরের সিনে আমরা লাক্ষ্মীকে দেখতে পাই। আসলে লাক্ষ্মী আর দার্শী কাজিন ছিল। লাক্ষ্মী তখনও বিয়ে হয়নি। লাক্ষ্মী অন্য একটি বাড়িতে কাজ করত, রান্না করা, থালা বাসন ধোয়া, ঘরের কাজ ইত্যাদি ইত্যাদি। এদিকে দার্শী আর চিট্টি পুষ্পার জন্য বাজার নিয়ে আসে। এভাবে আসা যাওয়া করতে করতে তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়। আগে দার্শী পুষ্পাকে ঘৃণা করত, কিন্তু এখন সে তার সাথে খুব ভালো ব্যবহার করে। সিন কাট হয়ে দেখা যায় গ্রামে একজন ডক্টর এসে সবাইকে ফ্রি চিকিৎসা দিচ্ছে। আর এই ফ্রি চিকিৎসার নাম করে সে মেয়েদেরকে বাজেভাবে টাচ করতে থাকে। এটা দেখতে পেয়ে লাক্ষ্মী রেগে যায় আর তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে আসে। যাই হোক, এরপরের দিন দার্শী, চিট্টি আর পুষ্পা মন্দিরে যাওয়ার জন্য বের হয়। পুষ্পাকে দেখে দার্শীর মনে প্রেমের বাতাস বয়ে যায়। মন্দির থেকে ফিরে আসার পর দার্শী আর চিট্টি পুষ্পাকে পুরো গ্রামটি ঘুরে দেখাতে থাকে। তো ওইখানে একটি খেতে সুরি আর কিছু লোকজন মিলে কাবাডি খেলতেছিল। তখন সে পুষ্পাকে দেখতে পেয়ে খারাপ মন্তব্য করতে থাকে। এতে করে দার্শী রেগে গিয়ে সুরিকে মারতে যায়, কিন্তু পুষ্পা তাকে বাধা দেয় আর বলে দেখবো সে তার পুরুষত্ব কীভাবে ধরে রাখতে পারে। এই বলে পুষ্পা সুরির সাথে কাবাডি খেলতে নেমে যায়, কিন্তু সুরি কাবাডি খেলতে গিয়ে পুষ্পার কাছে হেরে যায়। তারপরে পুষ্পা চলে যাওয়ার সময় সুরিকে বলে আমার নাম পুষ্পা, আমি কারো কাছে কখনো হার মানি না। এ বলে পুষ্পা সেখান থেকে চলে যায়। কাদামাখা শরীরে পুষ্পা এসে একটি জায়গায় গোসল করে আর দার্শী দূর থেকে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে এই খবরটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে সুরি একটি মেয়ের কাছে হেরে গিয়েছে। এতে করে তার মান সম্মান শেষ হয়ে যায়। সুরি তার বদলা নেওয়ার জন্য দ্রুত বাইক নিয়ে চলে আসে তার বাসায় এবং তার ব্লাউজ ছিঁড়ে মানহানি করার চেষ্টা করে। তখন দার্শী এসে গামছা দিয়ে তার শরীরটা ঢেকে দেয়। যাই হোক, এরপরের দিন একটি বট গাছের নিচে একটি মেয়ের ঝুলন্ত ডেড বডি পাওয়া যায়। গ্রামবাসীরা আস্তে আস্তে সেখানে জড়ো হতে শুরু করে। মেয়েটির বাবা মা অজরে কান্না করতে থাকে। দার্শী আর চিট্টি এসে মেয়েটির ডেড বডিটি নামায়। তখন সেখানে চুরি এসে এই মেয়েটির নামে আজে বাজে মন্তব্য করতে থাকে। এতে করে দার্শী আর চুরির মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ঠিক তখনই সেখানে গ্রাম প্রধান এসে চুরিকে একটি থাপ্পড় মেরে পরিস্থিতি ঠান্ডা করে নেয়। একটু পরে সেখানে পুলিশ এসে ডেড বডিটি ইনভেস্টিগেশন করতে থাকে। এরপরে পুলিশ শিবায়াকে বলে স্যার, আমার মনে হচ্ছে না এটা কোনো আত্মহত্যা, হয়তো কেউ তাকে মেরে এখানে ঝুলে দিয়েছে, যার কারণে এই ডেড বডিটি পোস্টমর্টম করতে হবে। শিবায়া বলে না না, এটা আমাদের গ্রামের রুলসের মধ্যে পড়ে না। গ্রামের মেয়েরা বিয়ে না হওয়া অবধি গ্রামের বাইরে যেতে পারে না। আপনি আপনার মতো ইনভেস্টিগেশন করুন। এভাবেই কেসটির রহস্য এখানে দামাচাপা পড়ে যায়। শিবায়া দার্শীকে মেয়েটির দাপন কাপড়ের জন্য কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে গ্রামবাসীরা সবাই মিলে মেয়েটির দাপন কাপড়ের ব্যবস্থা করে। মেয়েটির বাবা মা তাদের মেয়েকে হারিয়ে খুব কান্নায় ভেঙে পড়ে। এরপরে শিবায়া সুরিকে জিজ্ঞাসা করে তুমি কি আমার থাপ্পড় মারাতে রেগে আছো? সুরি কিছুই বলে না, চুপ করে থাকে। তখন শিবায়া বলে আরে দার্শী হলো নিচু জাতের লোকজন, এটা জানার পরেও তুমি তার সাথে ঝগড়া করতেছিলে? ছি ছি, এটা তো আমি কখনো ভাবতেও পারিনি। কিছুক্ষণ পরে সেখানে দার্শী এসে শিবায়াকে বলে স্যার, এই মেয়েটিকে আমি খুব ভালো করে চিনি, সে আমার বোনের মতো, সে কখনোই আত্মহত্যা করতে পারে না, তার কেসটি আরও একবার ভালো করে দেখা উচিত। এটা শুনে শিবায়া বলে তোমাকে এইসব কিছুর মধ্যে আসতে হবে না, এমনিতেও পুলিশ এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতেছে, তাদেরকে তাদের কাজটি করতে দাও। তারপরে গ্রামে পুলিশ আসে এবং এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে। সে রাতে চিট্টি দার্শীকে বলতে থাকে যে মেয়েটি মারা গিয়েছে সে আমাদের জাতের, এজন্য শিবায়ার পুলিশ এই কেসটি সিরিয়াসলি নেয়নি, দ্রুত সহকারে ইনভেস্টিগেশন না করে বন্ধ করে দিয়েছে। আর এই ঘটনা যদি অন্য জাতের মেয়েদের সাথে হতো তাহলে এই কেসটি নিয়ে অনেক তদন্ত হতো। তখন দার্শী চিট্টিকে বলে আরে না না, শিবায়া স্যার অনেক ভালো, সবসময় উনি আমাদের আর গ্রামের ভালোই চাই। যাই হোক, পরের দিন শিবায়া শহরে যায় কিছু কাজের জন্য। পুষ্পা দার্শী আর চিট্টিকে বলে তাকে পুরো গ্রামটা ঘুরে দেখানোর জন্য। আসলে পুষ্পার গ্রামে আসার কোনো পারমিশন ছিল না, কিন্তু তারপরও দার্শী আর চিট্টি চুপি চুপি তাকে পুরো গ্রামটা ঘুরে দেখায়। এভাবে পুষ্পা আর দার্শী দুজনে কাছাকাছি চলে আসে। তাদের মধ্যে এমন বন্ধুত্ব দেখে সুরি ভিতরে ভিতরে জ্বলতে থাকে আর ভাবে এই পুষ্পাকে যেভাবে হোক নিচে নামাতে হবে। অন্যদিকে দার্শী আর পুষ্পা একে অপরকে বুঝতে থাকে আর একে অপরের কাছাকাছি আসতে থাকে। এভাবে চলতে চলতে তারা একে অপরকে ভালোবেসে ফেলে আর তারা দুজনে ভেবে নেয় তারা বিয়ে করে ফেলবে। এরপরে তারা এই কথাটি চিট্টিকে বলে যে আমরা দুইজন একে অপরকে ভালোবাসি আর আমরা দুইজন প্রেসিডেন্টের কাছে গিয়ে এই কথাটা বলবো। কিন্তু চিট্টি বারণ করে আর বলে প্রেসিডেন্ট কিন্তু এতটাও ভালো নয়, সে তোমাকে বাঁচতে দিবে না। কিন্তু তারপরেও পুষ্পা আর দার্শী শিবের কাছে এসে তাদের ভালোবাসার কথাটি জানিয়ে দেয় আর বলে আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চাই। শিবায় দার্শীকে বলে তুমি কি জানো এই পুষ্পা কত পুরুষের সাথে শুয়েছে, আর তুমি কি না এমন একটি রেন্ডিকে বিয়ে করতে চাও? জানি না,
আসলে তুমি তার মধ্যে কি দেখতে পেয়েছো? তো যাও বিয়ে করে ফেলো, তোমরা যেহেতু একে অপরকে এতই ভালোবাসো। এই কথা বলে সে তাদেরকে বিয়ের শপিং করার জন্য কিছু টাকা দিয়ে দেয়। টাকা নিয়ে পুষ্পা, দার্সি আর চিট্টি শহরে চলে আসে বিয়ের শপিং করার জন্য। শপিং শেষ করে তারা গ্রামে ফিরে এসে দেখে লাক্ষ্মী পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে আছে। লাক্ষ্মীর বাবা মা শিবাইকে বলতে থাকে, আমার মেয়ে কী এমন করেছে যার কারণে তাকে পঞ্চায়েতের সামনে দাঁড় করানো হলো? আমার মেয়ের তো ইজ্জত চলে গেল, এখন তাকে কেউ আর বিয়েও করবে না। তখন শিবাইয়া দার্সিকে বলে, লাক্ষ্মীকে মঙ্গলসূত্র পরিয়ে তুমি বিয়ে করে ফেলো। এটা শুনতে পেয়ে দার্সি আর পুষ্পা পুরোপুরি অবাক হয়ে যায়। বেচারা দার্সির কিছুই করার ছিল না, সে অসহায়ের মতো লাক্ষ্মীর গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেয়। পুষ্পা লাক্ষ্মীর ইজ্জত বাঁচাতে তার ভালোবাসাটা দান করে দেয়। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। চলে যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের খেয়াল রাখুন।